আমাদের খেজুরি গর্ব, খেজুরির যে বিশেষ দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সারাটা বছর ধরে সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়, তাদের ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যায়। জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এবং উজান ওয়েলফেয়ার ট্রাস্ট, জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এবং উজান ওয়েলফেয়ার ট্রাস্ট, এই দুটো সংস্থাকে আমরা পেয়েছি এবং তাদের প্রতিনিধিদের আমরা আজকের এই আলোচনা সভায় পেয়েছি। মালদহ নেতাজি সংঘের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই উজান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট যারা উপস্থিত রয়েছেন তাদেরকে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ সম্মানীয় বিধানচন্দ্র মাইতি মহাশয়। এবং বরণ করছেন ক্লাবের সভাপতি সম্মানীয় তাপস চন্দ্র সিং মহাশয়। আমরা সবাই জানি সারাটা বছর ধরে আর্ত মানুষদের, অসহায় মানুষদের পাশে বিভিন্ন চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সমস্ত দিকে সমাজের পরিষেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন উজান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট, যারা বিভিন্ন রকমের সমাজের কল্যাণে সারাটা বছর কাজ করে থাকে। আমাদের ক্লাবের অন্যতম সভাপতি পূর্ণেন্দু শেখর জানা মহোদয়কে মেমেন্টো দিয়ে বরণ করবেন। উজান ওয়েলফেয়ার ট্রাস্টকে বরণ করবেন সম্মানীয় পূর্ণেন্দু শেখর জানা মহোদয়। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাং গেল, কি কি দিলে হ্যাং হবে না? কালকে ভুলে যাবে তো এই টাইমটা ইয়ে করার জন্য। তৎসহ লক্ষণ চন্দ্র পয়রা মহোদয়কে অনুরোধ করব মেমেন্টো দিয়ে বরণ করার জন্য। উজান ওয়েলফেয়ার ট্রাস্টকে বরণ করছেন সম্মানীয় পূর্ণেন্দু শেখর জানা মহোদয় এবং লক্ষণ চন্দ্র পয়রা মহাশয়। শুরু করছি আজকের আলোচনা সভা সংস্কৃতি শেখা লেখা। দেখা যাক এই আলোচনা সভা থেকে কি উঠে আসে সমাজের জন্য। প্রথমে আজকে আমরা এই আলোচনা সভার প্রথম বক্তা হিসেবে জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের স্থপতি এবং কর্ণধার শেখ আশরাফ মহোদয়কে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, প্রথমেই আমি মালদহ নেতাজি সংঘে প্রত্যেক সম্মাননীয় সদস্যদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় সহসভাপতি মহাশয় এবং সম্মানিত সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ সকল সদস্যদের আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এবং আমাদের উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তথা সর্বোপরি জোনাকি এবং উজানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আজকের আলোচনা সভার বিষয় সংস্কৃতির সেকাল এবং একাল। এই বিষয়ে আলোচনা করার আগে আমরা
এমন একটি স্থানে আমরা জন্মেছি, তার অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস বিজড়িত স্থানে একজন সন্তান হিসেবে, একজন মানুষ হিসেবে নিজেকে ধন্য বলে মনে করছি। কারণ আমাদের এই যে খেজুরি, এই খেজুরির নানান ইতিহাস রয়েছে। আজকে যে প্রকৃত দেশনায়ক, যার নাম অনুসারে আজকের এই ক্লাবের নামকরণ, প্রথমেই আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং আমি প্রণাম জানাই আমাদের সেই দেশ নায়ক, আমাদের রিয়েল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আমাদের এই খেজুরির অনেক ইতিহাস আছে, কারণ আমাদের এই খেজুরিতেই গড়ে উঠেছিল ভারতের প্রথম ডাকঘর। আপনারা যদি একটু পাপা করে একটু খেজুরির শেষ প্রান্ত দিকে একটু যান, তাহলে এখনো আপনারা লক্ষ্য করতে পারবেন যে একটি ভাঙাচোরা বাড়ি কিসের আশায় যেন এখনো দাঁড়িয়ে রয়েছে। আপনারা ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাবেন যে ইংরেজরাই প্রথমে আমাদের এই খেজুরি থেকে দেশের প্রথম ডাক ব্যবস্থার সূচনা করেছিল। একটা সময় আমাদের এই খেজুরির পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল। এই অত্যন্ত মনোরম এবং অনুকূল পরিবেশের জন্য এখানে ইংরেজরা থেকে যেতেন এবং এখানেই গড়ে তুলেছিলেন দেশের প্রথম ডাকঘর, অর্থাৎ প্রথম পোস্ট অফিস। এটা হচ্ছে আমাদের প্রথম সংস্কৃতি। আমাদের আপনারা যদি জান যে ওই তল্লার যে ব্রিজ রয়েছে, ব্রিজটা যে খালের উপর দিয়ে প্রবাহিত, সেই খালটির নাম হিজলি টাইডাল ক্যানেল। সেই ক্যানেল দিয়েই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির জনক মহাত্মা গান্ধী প্রমুখ মনীষীগণ সেই ক্যানেল দিয়েই নৌপথে যাতায়াত করেছিলেন। আমাদের এই খেজুরি দিয়ে যাত্রা করেছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তখন আমাদের এই খেজুরি বন্দর দিয়ে বিলেত যাত্রা করেছিলেন। শুধু রাজা রামমোহন রায় নয়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও তিনি আমাদের এই খেজুরি থেকে বিলেত যাত্রা করেছিলেন। একটা সময় আমাদের এই খেজুরি আলাদা একটা বন্দর ছিল, আর অপরদিকে হিজলি একটি আলাদা বন্দর ছিল। তার মাঝ দিয়ে একটা নদী বয়ে যেত, সেই নদীটির নাম ছিল কাউখালী নদী। কিন্তু কালের বিবর্তনে সেই নদীটি এখন মজে গেছে। একটা সময় এদিকে হিজলি আর এদিকে খেজুরি, আর মাঝে বিভক্ত করেছিল দুটো বন্দরকে, সেটি হচ্ছে কাউখালী নদী। আর কাউখালী নদীতে সবসময় মগ জলদস্যুরা বসে থাকতো, কারণ যখন মানুষ নদী দিয়ে যাতায়াত করতো তারা গিয়ে লুটপাট চালাতো। এই কারণে আমাদের এই যে কাউখালী নদীটা আছে, একে বলা হয় মগের মুলুক, শয়তানি নদীও একটা সময় বলা হতো। কারণ এই নদী দিয়ে অনেক এই মগ জলদস্যুরা মানুষের প্রতি অত্যাচারও করতো। কিন্তু কালের কি নিয়ম দেখুন, প্রচন্ড ঘূর্ণিঝড় হলো, লন্ডভন্ড হয়ে গেল ভারতের প্রথম ডাকঘর এবং মজে গেল সেই কাউখালী নদী। এবং হিজলি এবং খেজুরি দুটো একই হয়ে গেল। আগে আলাদা ছিল, কিন্তু বন্যার পরে পলি জমায় সেই খালটা ভরাট হয়ে একসাথে খেজুরি এবং হিজলিকে যৌথ করে দিল। রাজা রামমোহন রায় একটা সময় বিলেত যাত্রা করবে বলে আমাদের এই খেজুরিতে এলেন। আসার সঙ্গে সঙ্গে দেখলেন যে জাহাজ ছেড়ে গেছে। এখান থেকেই তখন বিলেত যাত্রা করা হতো আমাদের এই খেজুরি থেকে। রাজা রামমোহন রায় কি করবে সেই মুহূর্তে? পরের দিন আবার জাহাজ ধরতে হবে, তো তিনি এইখানে একদিন রাত্রি যাপন করেছিলেন আমাদের এই খেজুরিতে। সেই ইতিহাস বিজড়িত সেই ঐতিহ্যবাহী থানা, সেই খেজুরি থানারই আমরা সন্তান, এবং সেই স্থানে গড়ে উঠেছে একটি সুন্দর ক্লাব, যারা প্রতি বছর এই সমাজ সচেতনতা নিয়ে তারা বিভিন্ন আলোচনা সভার আয়োজন রাখে। তো আজকেরও একটি প্রাসঙ্গিক আলোচনা সভার আয়োজন করেছে। টপিকের নাম সংস্কৃতির সেকাল ও একাল। সংস্কৃতির সেকাল মানে শুধু অতীত, আর একাল মানে শুধু ভবিষ্যৎ নয় বা বর্তমান নয়। সংস্কৃতির সেকাল একাল মানে আমাদের শিকড় এবং ডানার সম্পর্ক। কারণ আমাদের সেকালে সংস্কৃতি ছিল পরিবার কেন্দ্রিক, কারণ পরিবারকেই বলা হতো বিদ্যালয়। কারণ একটা ছেলে কিংবা মেয়ে পরিবার থেকে যে শিক্ষাটা তারা পেত, সেই শিক্ষা সত্যি যে অন্য কোথাও পেলেও সেই শিক্ষা পেত না। বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করত, প্রণাম করত। বাড়ির যারা তখন বিবাহিত
বধূরা থাকতো তারা শাশুড়িকে তারা প্রণাম করতো, শ্বশুরকে প্রণাম করতো, তারা গুরুজনকে প্রণাম করে বাইরে বেরোতো। এবং ছাত্রছাত্রীরাও শিক্ষকদেরকে ভীষণভাবে শ্রদ্ধা করত। গুরুকুলে যেত, তারা গিয়ে পাঠশালায় যেত এবং শিক্ষকদেরকে জমের মতো শ্রদ্ধা করত। এবং বড়রাও ছোটদেরকে স্নেহ করত, ভালোবাসায় ভরিয়ে দিত। শুধু তাই নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়ও সেই সময় আমরা দেখেছিলাম মানবতা, ভালোবাসা এবং মানুষকে জাগ্রত করার বোধ। অপরদিকে কাজী নজরুল ইসলামেরও তার লেখার মধ্যে আমরা পেয়েছিলাম সাম্যবাদ, বিদ্রোহ এবং মানবতাবাদ। আর অপরদিকে রাজা রামমোহন রায়ের লেখার মধ্যে আমরা পেয়েছিলাম যে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে মানুষকে প্রকৃত ভাবনায় উদ্বুদ্ধ করা। একটু একটু করে সমাজ কিন্তু তখন এইভাবে সংস্কৃতিকে শ্রদ্ধা করত। একটা সময় আমরা সেকালে দেখেছি যে গ্রামে গ্রামে বিভিন্নভাবে যাত্রা হতো, এখনো যাত্রা যদিও আছে, তবে আগের চেয়ে অনেকটা কমে গেছে। নাটক হতো, কবি গান হতো, ভাটিয়ালি গান, বিভিন্ন গান হতো, যেগুলো থেকে গ্রামের প্রতিটা মানুষ বসে আনন্দ উপভোগ করত। আর এই যে কবি গান, যাত্রা, নাটক, নৃত্য, সঙ্গীত, এইগুলো আমাদের জীবনের সঙ্গে প্রবাহিত। আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের বাংলার যে সংস্কৃতি, এইগুলো কোনোগুলো একটিকে বাদ দিয়ে আর একটি চলতে পারে না। আমরা যে বিভিন্নভাবে এখন আমরা বা লক্ষ্য করি, আমি তো পরে আসবো যে একালের কথা, আগে আমি সেকালের কথাটা বলছি। তো সেকালে এরকম অনেক কিছু আমরা লক্ষ্য করতাম। একটা যাত্রা হলে পুরো মাঠ ভরে যেত, চারিদিকে মানুষের আনাগোনা, একটা উন্মাদনা লক্ষ্য করা যেত। সেটাই ছিল সেকালের সংস্কৃতি, যেখানে শ্রদ্ধা ছিল, মানুষের মধ্যে উন্মাদনা ছিল এবং মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সমতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। আর বর্তমানে কি হয়েছে, বর্তমান আমরা প্রযুক্তি নির্ভর, অর্থাৎ অত্যন্ত টেকনোলজির উপর আমরা নির্ভর করে আছি। প্রযুক্তি যত এগিয়েছে, আমাদের সভ্যতাও এগিয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর যত বয়স বেরিয়েছে, সভ্যতার তত বয়স বেরিয়েছে, আমরাও একটু একটু করে এগিয়ে গিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের একটা জিনিসের সঙ্গে আমাদের একটু বিতর্ক হয়। বিষয়টা হচ্ছে সেকালের সঙ্গে একালে একটা সম্পর্কের বিতর্ক বলতে, আমরা অতিরিক্ত একটু আধুনিক হতে গিয়ে আমরা যেন কোথাও আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। কোথাও একটা গুরুজনের পায়ে এখন পা লেগে গেলেও অনেকে কিন্তু বর করতেও বা যেটা আমরা প্রণাম করি সেটা করতেও এখন কেউ কিন্তু সংকুচিত বোধ করে। এবং বাড়ির যারা বধূরা তারা বাইরে বেরিয়ে গেলেও শ্বশুর শাশুড়িকে এখন ঠিকঠাকভাবে প্রণাম করে কিনা হয়তো এখন ঠিকঠাক বলা যাবে না। কারণ এইগুলো যে আস্তে আস্তে সমাজ যত আধুনিক হচ্ছে, এই যে শ্রদ্ধা বা এই যে আমাদের যে কালচার বা এই যে সংস্কৃতি আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। এইগুলো আস্তে আস্তে হারিয়ে গেলে মনে রাখতে হবে আমাদের সমাজও কিন্তু খুব খারাপ দিকে চলে যাচ্ছে। কারণ সমাজকে ধরে রাখতে গেলে আগে শিকড়টাকে ধরে রাখতে হবে, আর এই শিকড়ই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই শিকড়ের মধ্য দিয়ে আমরা একটু একটু করে এগোতে পারবো। আমাদের ভারতের যে সংবিধান, যেটা বাবা সাহেব আম্বেদকর তিনি লিখেছিলেন, যে ভারতের যে কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে তো পরিষ্কার বলা আছে যে দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করো। তুমি যে দেশে জন্মেছ সেই দেশের সংস্কৃতিকে তুমি প্রচন্ডভাবে শ্রদ্ধা করো। এবং সেই দেশের যে প্রস্তাবনা আছে, সংবিধানের প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে যে কথা আছে সেই কথাটি বলে আমি আমার এই যে এতক্ষণ আপনাদের সময় নিলাম, এটা আমি সেই প্রস্তাবনাটা দিয়েই আমি আমার এই বক্তব্যটা শেষ করব। এবং সেই প্রস্তাবনায় বলা আছে পরিষ্কারভাবে যে কি করে আমাদের দেশের মানুষকে শ্রদ্ধা করতে হয়, কি করে দেশের জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে জাতীয় পতাকাকে শ্রদ্ধা করতে হয়। এইভাবে আস্তে আস্তে করে আমাদের কিন্তু শিখিয়েছে আমাদের দেশের সংবিধান। দেশের সংবিধান কি আছে প্রস্তাবনায় সেটি আপনাদের বলছি। একেবারে আমরা বই যখন খুলি, বইয়ের প্রথম পাতায় ইন্ডিয়ান প্রিমিয়াম্বল বলে একটা জিনিস থাকে। আমরা কি করি যে শিক্ষকেরা সেই জিনিসটাকে পড়ায় না, পাতাটাকে উল্টে দিয়ে একেবারে চ্যাপ্টারে ঢুকে যায়, একবারে অধ্যায়ে ঢুকে গিয়ে একবার চ্যাপ্টার থেকেই শুরু করে। কিন্তু বাচ্চাদের প্রথম থেকে এই যে দেশের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা দেশের যে সংবিধান বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ডিউটি, যা মৌলিক যে কর্তব্য, এইগুলো আস্তে আস্তে ছাত্রছাত্রীদেরকে বইয়ে পাঠ্যবই পড়ানোর আগে শিক্ষা দেওয়াটাই হচ্ছে একটা অন্যতম সংস্কৃতি হিসেবে বিবেচিত হয়। প্রস্তাবনায় কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign socialist, secular, democratic republic and to secure and to citizens.
and assuring the dignity of the individual and the unity and the integrity of the nation. In your Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt an act and give to ourselves this Constitution. অর্থাৎ বাংলাতে আমি একটু বিশ্লেষণ করছি। বলা আছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্ররূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক রাজনৈতিক ধর্মীয় প্রভৃতি বিষয়ে একটা সমতা রক্ষা করতে পারে এবং তাহাতে সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা জাতীয় ঐক্য সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয় তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া এত দ্বারা সংবিধান বিধিবদ্ধ এবং অর্পণ করিতেছি। এটাই হচ্ছে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা এবং এটাই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। এবং আমরা শেষে একটা কথাই বলতে চাই যে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে গেলে অতীত এবং বর্তমানের যে মেলবন্ধন বা সেকাল এবং একালে এই যৌথ মেলবন্ধনের মাধ্যমে আমাদের এই সংস্কৃতি এগিয়ে যাবে। এটুকু কথা বলে আজকে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে আরেকবার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে এই মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য নেতাজি যে মালদহ নেতাজি সংঘকে আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সামান্য কথা শেষ করলাম। আগামী দিনে এই সংস্থা এগিয়ে যাবে এবং আমাদের এই ছোট্ট সংস্থা হিসেবে এবং উজানো একটি ছোট্ট সংস্থা হিসেবে আমরা এই সংস্থার পাশে যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো। এটুকু কথা বলে আমি আমার এই সামান্য কথা শেষ করলাম। ধন্যবাদ জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শেখ আসমত ভাইকে। এবারে বক্তব্য দেবেন আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি সম্মানীয় পূর্ণেন্দু জানা মহাশয়। একটু সংক্ষেপে করবেন, সময় সীমিত। বিশিষ্ট সমাজসেবী এবং খেজুরি সম্বন্ধে অনেকগুলি কথা খেজুরি সম্বন্ধে বললেন। যাই হোক, আমাদের এই যে বন্দর ছিল এবং হালিম শহর পুকুর যে এখনও আছে, সেখানে যে কদম গাছ আছে, এখনও সেখানে যে মোটা চ্যান সেই কদম গাছে জড়ানো আছে, তার স্মৃতি হিসাবে বহন করে। আর একটু কথা বলি, একজন ধার্মিক মুসলমান লোক কাজী সাহেব এই মসনদি আলাকে যাওয়ার জন্য এসেছিলেন এই খেজুরিতে, যেখানে এখনো তুফানকাটি মেলা হয়। এই যে বললেন যে নদীটি বুঝে গেছে, কাউখাই নদী, এই নদীর স্রোত এই মেধাখালী অঞ্চল দিয়ে বয়ে গিয়েছিল, গিয়ে রসলপুর নদী পর্যন্ত গিয়ে এদিক থেকে গিয়ে আবার ওটা আমাদের বঙ্গোপসাগরের মোহনায় মিশেছিল। এটা হচ্ছে কাউখাই নদীর নমুনা। এখনো একটি ছোট খাল, কোস্টাল খাল আছে, আপনারা দেখতে পাবেন। ওখানে এসে তার যে যাতায়াতের ঘোড়াটি ছিল তা অসুস্থ হয়ে পড়ে এবং সেই ঘোড়াটিকে রেখে উনি নৌকোপথে মসনদিয়ালা পর্যন্ত গিয়েছিলেন এবং সেই পলকে এবং সেখান থেকে এসে এইখান থেকে হিন্দুদের বাড়িতে উনি ছিলেন। জেলে পাড়া ছিল, এখন বরপাড়া, যেটা মেধাখালীতে বরপাড়া বলা হয়। ওইখানে তিনি অনেকদিন থেকেছিলেন এবং লাস্ট জীবন ওইখানে তিনি কাটিয়েছিলেন এবং ঘোড়াটিকে শুশ্রূষাও করেছিলেন এবং ভালো হয়ে গেছিল। তথাপি সেই এখনও ঘোড়া মানসিক করা হয়, এই তুফানকাটি মেলা এখনও আছে। আর একটি কথা বলতে পারছি, এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁথি মহকুমা শাসক হিসেবে এসেছিলেন। এসে এই রসলপুর নদী, এই রসলপুর নদী সম্পর্কে নিয়ে এবং নবকুমার এবং কপলকুণ্ডলা যে আপনারা সিনেমায় দেখেছেন, এই কপলকুণ্ডলা বই এইখানে তিনি রচনা করেছিলেন এবং লিখেছিলেন এবং তার স্মৃতি এবং কপলকুণ্ডলা নদী, রসলপুর নদী ওপারে সেই মন্দির এখনো আছে এবং বাতিস্তম্ভ এখনো আছে। এইগুলি হচ্ছে খেজুরির বিশেষ স্মৃতি। আরও অনেক কাহিনী আছে। পোস্ট অফিস সম্বন্ধে উনি বললেন, প্রায় 300 বছরের পুরনো এবং যে গাছটি ছিল অস্ট্রেলিয়া থেকে আনা, গাছটির নাম বলছি মানে হ্যালো। এছাড়া সেকালে কাল বলতে আমরা বুঝি মানুষ, আমরা আগেকার দিনে যেভাবে বসবাস করতাম, জীবনযাপন করতাম, সেকালে কীরকম বসবাস করতাম, জীবনযাপন করতাম, আর এই কালে কীরকম করছি, এই নিয়ে এই কথা বলতে চাই। একটু কথা বলি, আমরা বাচ্চা থেকে এই যে সেকালেকা আগেকার মানুষ ছিল মাথায় ঝাঁকা চুল, লোম ভর্তি, তারা বনে জঙ্গলে বাস করতো, পাহাড়ের গোয়া বা গাছের কোটরে। বর্তমান নববস্ত্র যুগ, সেগুলো আমরা ইতিহাস পড়ে ঘেটেছি। তারপরে মানুষ আমাদের দিনে আগেকার দিনে
চাষবাসের ক্ষেত্রে কি গরু নিয়ে আমরা লালন করতাম, এখন কি পাওয়ার টেলার আরও অনেক বেশি হয়ে গেছে। যেমন খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আমরা অনেকটা করি, ফাস্টফুড খাই আমরা। আগেকার দিনে বাড়িতে রুটি মুড়ি এসব খেতাম। যানবাহনের ক্ষেত্রে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, এখন যানবাহন তো আপনারা জানেন ট্যাক্সি, বাস, ট্রাম, ট্রেন, এরোপ্লেন, এগুলো এইরকম বিভিন্নভাবে আমরা পরে পরে পরিবর্তিত সমাজে পরিবর্তন আকারে বেঁচে আছি এবং সমাজকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে, এইটুকু আশা। সমাজের বিভিন্নভাবে পরিবর্তন হবে। অনেক কিছু বলবেন বিশিষ্ট স্বেচ্ছাসেবী যারা এসছেন এবং বিশিষ্ট ব্যক্তিগণ এসছেন তারা বলবেন। আমি আর বিশিষ্ট বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পণ্ডিত জনা মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর বক্তব্য রাখছেন জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের উজান ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার অরিজিৎ ভাই। ওনাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার। মালদহ নেতাজি সংঘের আয়োজনে এই দোল উৎসব, তার সঙ্গে গ্রামীণ হনুমান পূজা, এই উৎসবে আগত এবং উপস্থিত ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের আমাদের উজান ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এবং আমাদের বন্ধু সংস্থা জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাই। আজকের